গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বে প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার জানাই স্বাগত। আজকে আমরা যে গল্পটি পড়তে চলেছি সেটির রচয়িতা বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক শেখ আজিজুর রহমান, যদিও বাংলা সাহিত্য জগতে তাঁর ছদ্মনাম শওকত ওসমান নামেই তিনি অধিকতর পরিচিত। তাঁর উপন্যাসগুলিতে যেমন, ছোট গল্পগুলিতেও তেমনই লেগে থাকে মাটির মায়া, জীবনের প্রতি এক গভীর মমত্ববোধ। আজকের গল্প সাদা ইমারত ও সেই মমত্ববোধেরই আখ্যান। গল্পটি বাংলা লাইব্রেরি অনলাইন বই ভাণ্ডারের জুনু আপা ও অন্যান্য গল্প নামক সংগ্রহটি থেকে পড়ছি। সেই লিঙ্ক যথারীতি দেওয়া থাকলেও আমাদের বর্ণনা বাক্সে। আসুন শুনে নিই শওকত ওসমানের গল্প সাদা ইমারত। পাঠে আমি রৌহিন। গাঁয়ের এই দিকে হাসিনা কোনোদিন আসে নাই। এত বড় মাঠ আছে তাদের গায়ে। বিস্ময়ে সে চারিদিকে তাকিয়ে থাকে। সঙ্গিনী তার আরও ৩-৪ জন কৃষক পল্লীর গরিব ছেলেমেয়েরা মেটে শাক তুলিতে আসিয়াছে। কিরে হাসি, তুই যে হাঁ করে চেয়ে আছিস, শাক তুলবি নে? চেয়ে থাকলে পেট ভরবে? হাসিনা সচেতন হয়, আবার তার হাত চলে। উবু হইয়া বসিয়া শাক তোলা বেশিক্ষণ ভালো লাগে না, তবু কর্তব্য অবকাশ দেয় না এতটুকু। বাড়িতে আজ তরকারির কোনো বন্দোবস্ত নাই। মুঠি কয়েক ডাল আছে মাত্র, তাও পোকা খাওয়া। দুটি ছোট ছোট ভাই বোনের পক্ষে তা যথেষ্ট নয়। তার নিজের জঠরের দিকে সে তাকায় নাই। হাসিনা শাক তুলিতে মাঠে আসে, কিন্তু আজ আসিয়াছিল নিতান্ত অনিচ্ছা সত্ত্বে। মন তার ভালো নয়। দুপুরবেলা তার আব্বা মনীষ খাটিয়া ফিরিলে ব্যঞ্জনের অভাব হইবে। ছোট ভাই বোন কম কান্নাকাটি করিবে না খাওয়ার সময় তরকারি কম হইলে। তাই হাসিনা মাঠে আসিয়াছিল। পাড়ার চাষিদের আরও কয়েকটি গরিব মেয়ে সঙ্গিনী জুটিয়াছিল, এইটুকুই যথেষ্ট। কিন্তু মাঠে আসিয়া তার বুক ভরিয়া গেল। মাঠের এই দিকটায় সে কোনোদিন পা বাড়ায় নাই। সঙ্গিনীরা কচি কচি মাঠে শাকের ডগ তুলিয়া কোঁচড় ভর্তি করিতেছে। আজ তার হাতে হাত আর জোরে চলে না। কাজে সে অবশ্য খুব পটু নয়, বাবা তার জন্য কম গালিগালাজ করে না। চটপট নে হাসি, মাঠে এসে তোর আজ ভাব লেগেছে নাকি? হাসিনা ব্যথিত হয়। সে স্বামী পরিত্যক্তা। যৌবন তার আসিয়াছিল বোধহয় কয়েক মুহূর্তের জন্য, তারপর সে আর বাড়ে নাই। শরীরের কোথায় যে ব্যাধির কীটেরা বাসা বাঁধিয়াছিল সে জানে না। এই অপরাধে স্বামী তাকে পরিত্যাগ করিয়াছে। যদি তালাক দিত কোনো দুঃখ ছিল না। স্বামী আর তার কাছে আসে না। শ্বশুরবাড়ি সে নিজেই যাচিয়া গিয়াছিল একবার। স্বামীও সঙ্গে সঙ্গে বাড়ি ছাড়িয়াছিল। শ্বশুরবাড়ির লোকদের জ্বালাতন সে স্বচ্ছন্দে সহ্য করিত। এক দেবর তাকে আবার এই গাঁয়ে পৌঁছাইয়া দিয়া যায়। চরম লাঞ্ছনার আর কি বাকি থাকে? হাসিনাকে দেখিলে মনে হয় বয়স হইয়াছে 22-এর বেশি, কিন্তু সে যে যুবতী এমন লক্ষণই তার মধ্যে নাই। অথচ একদিন বাড়ির লোকেরা, বাবা, আরও অনেকে নিশ্চিন্ত হইয়াছিল তার বিবাহে। হাসিনার মা নাই, মাকে সহজে মনেও পড়ে না। যেদিন হাসিনার চোখে পানি আসে সেদিন সে ডুকরে কাঁদা বুকে মার স্মৃতি আঁকিবার চেষ্টা করে। সে চেষ্টাও নিষ্ফল। সঙ্গিনীর কথায় হাসিনা ব্যথিত হয়। ধীরে ধীরে মেটে শাকের সবুজ ডগ একটি নখের আগায় খুঁটিতে থাকে। তার হালকা বুকে যেন আবার জগদ্দল পাথর চাপিয়া বসিল। খাগড়া গাছ ভরা মাঠ আর বুনো ঘাসের রাজগি এখানে। মাঝে মাঝে ফাঁকা জায়গায় মেটে শাক জন্মায়। দরিদ্র কৃষকপল্লীর ছেলেমেয়েদের আশীর্বাদ স্বরূপ প্রকৃতি শুধু এই একটি মাত্র উপহার দেন। ব্যঞ্জনহীন ক্লিষ্ট দিনের ব্যথা মুছিয়া যায়। পৃথিবীর আদিমতার পরিবেশে মানুষের সন্তানেরা দাঁতে কুন্দ ফুল ফোটায়। তারাও হাসে আনন্দে যাদের কোনো অধিকার নাই। আনমনা হাসিনা দূরে দৃষ্টি মেলিয়া অবাক হয়। মাঠের প্রান্তে বাঁধ দেখা যায়। উঁচু খাগড়ার বন বাতাসের দাপে ভূমিশায়ী হইয়া আবার মাথা উঁচু করে। হাসিনা দেখিতে পায় দূরে বাঁধের কোলে একটা সাদা পাকা বাড়ি। উপরে লাল টালি ছাওয়া, নিচের দেওয়াল সাদা নয়, লাল। চোখের পাতা মুছিয়া হাসিনা দাঁড়ায়। মারিয়াম বলে, কিলো, ভাবের লোক দেখা গেল নাকি? মাঠের আলপথ বাহিয়া কতগুলি লোক হাঁটিতেছিল, বোধহয় গঞ্জে যাইতেছে। হাসিনা লজ্জিত হয় না, কারণ লজ্জিত হইবার কোনো বোধ সঙ্গিনীর কথায় জাগে না। মারিয়াম দাঁড়িয়া সাদা বাড়িটা নিরীক্ষণ করিতে লাগিল। ভারী সুন্দর দেখায় বাড়িটা। নিচের দেয়ালগুলো লাল ইটে গাঁথা,
বাড়ির অধিকারী চুনকামের বদলে বোধহয় মাজা ইঁট লাগিয়া দিচ্ছে। হাসিনার পরনে ময়লা তাঁতের কাপড়, আঁচল দিয়া সে কোঁচড় তৈরি করিয়াছিল। মেটে শাকের ভাণ্ডার তো সেটাই। হাসিনা অবশ্য কম মেটে শাক তোলে নাই, কোঁচড় তার প্রায় পূর্ণ। বাতাসে রুক্ষ চুল ওড়ে, গালে একটা বনপোকা হঠাৎ বসিয়াছিল। হাসিনা তার কৃশ আঙুল বুলায় গালের ওপর। সঙ্গিনী মারিয়াম ভারী মুখরা। সে এই বাড়ির বউ, দিনমজুরের স্ত্রী। অবরোধ ভাঙিয়া মাঠেও আসিতে হয়, নচেত জঠর চলে না। মারিয়াম উঠিয়া দাঁড়ায়, বলে, কি দেখছিস লো, ভাবের লোক কোথা গেল? তারপর সে মারিয়ামের শাক ভরা কোঁচড়ে আঙুলের টোকা দিয়ে বলে, ও বাবা, এরই মধ্যে পেট উঁচু। অন্য মেয়েরা খিলখিল করিয়া হাসে। মারিয়াম হাসিনার মুখের দিকে তাকায় না। সে নিস্তব্ধ, নীরব। রসিকতা তাকে কোনোদিন স্পর্শ করে না, অন্তত এই ধরনের রসিকতা। হাসিনা সাদা ইমারতের দিকে আবার দৃষ্টি নিক্ষেপ করে। অচেনা অজানা অন্য কোনো মানুষের নীড় তার বুকে আঁকা হইয়া যায়। হাসিনা যেন রহস্যপুরীর দিকে চাহিয়া আছে। গ্রামে দু একজন বনেদি একদা ধনবান লোকের পাকা ইমারত আছে। তাছাড়া নিতান্ত ইঁটের উপর ইঁট সাজানো মাত্র। এমন সুন্দর ঘর কোনোদিন তার চোখে পড়ে নাই। হাসিনা স্পষ্ট মনের কাছে কিছু খুঁজিয়া পায় না। এখনও তার কর্তব্য সমাপ্ত হয় নাই। তাই আবার সে বসিয়া পড়ে উবু হইয়া। তার সম্মুখে মেটে শাকের বন। হাসিনা শাক তুলিতে থাকে। মাঝে মাঝে দম ফেলার জন্য বাঁধের কোলে দৃষ্টি বিভাগী করে। দূরে সাদা প্রতীক্ষমান ইমারত, থমথমে স্তব্ধ রাত্রির প্রাঙ্গণে অভিসারিকা যেন তরুলতার ফাঁক দিয়া হাতছানি দিতেছে। হাসিনার মন ভারাক্রান্ত। শ্রাবণের মেদুর আকাশের মতো তার মুখে কালো ছায়া। অন্যান্য মেয়েরা কর্মব্যস্ত। হাসিনার দিকে দৃষ্টিপাত করিবার সময় তাহাদের নাই। মেটে শাক বেশি তোলা লাভেরই ব্যাপার। প্রতিবেশীদের নিকট হইতে অন্তত এক পলা তেল, দুটো লঙ্কা কি সামান্য নুন পাওয়ার প্রত্যাশা থাকে। হাসিনা আজ জীবনে প্রথমবার কর্তব্যে অবহেলা করিতেছে। দূরে শ্বেত মর্মরের দৈত্যপুরী। কারা বিচরণ করে তার প্রাঙ্গণে? তালপাতা ছাওয়া মাটির ঘরে যারা মাস বর্ষ মন্বন্তর কাটায়, তাদের চোখে প্রসাদের অঞ্জন কেমন করিয়া প্রতিভাত হয়? মনের অতল গহনে কোন আরশির ফলক আছে বোধহয়, যার সমতলে মাঝে মাঝে বিচিত্র ছবির আশ্বাস ভাসিয়া ওঠে। হাসিনা আবার উঠিয়া দাঁড়ায়। লোভ হয় তার। একদিন বাঁধের কোলে সে নিশ্চয়ই পাড়ি দেবে। এই সামান্য একক্রোশ পথ। তার তন্দ্রা ভাঙিয়া যায় মারিয়ামের ডাকে। সে বলে, চলো, আর দরকার নাই। দুপুরের কাছাকাছি বেলা। হাসিনা জবাব দিতে গিয়ে হোঁচট খায় যেন। একটু দাঁড়াও ভাবি, আর কয়েকটা তাজা ডগ তুলে নি। বেশি দেরি করিস নে, তোর তো আজ কাজে গা নেই। বিষণ্ণ মন লইয়া মাঝে মাঝে খেলা করিতে ভালো লাগে। হাসিনার সে অবকাশ কোথায়? তাড়াতাড়ি হাত চালায় সে। ভালো শাক আর সে বাঁচে না। পোকা ধারা ডগই হয়তো কোঁচরে তুলিয়া রাখে। তার জন্য আবার মেহনত করিতে হইবে। হাসিনা সেদিকে খেয়াল করে না। মারিয়াম ও অন্যান্য মেয়েরা সবাই এবার উঠিয়া দাঁড়ায়। হাসিনাকে তারা ডাকে, কই উঠে পড়, তোর বাবা এলে যদি ভাত না পায় ছুরিকে চেলাকাট দিয়ে না পেটে, যে রাগী লোক। হাসিনা ত্রস্ত হইয়া উঠিয়া পড়ে। মারিয়াম আবার হাসে, বলে, অত ভাব করলে কি আর শাক তোলা হয়? খামোকা আমাকে দোষও ভাবি। মারিয়াম খুব প্রাণবন্ত, তাই দারিদ্র্যের পরিবেশেও সে কেবল মনের জোরে আনন্দ আহরণ করে। হৃদয়ের সাড়া নাই, তবু সে হাসে। কিষানপল্লীর বৌঝিরা গাঁয়ের দিকে মুখ ফেরায়। হাসিনা সকলের পেছনে। সে গাঁয়ের সড়কের মুখে আসিয়া আবার পশ্চাতে তাকায়। চোখের পাতা তার পড়ে না। দূর দিগন্তে কোল ঘেঁষা বাঁধের সর্পিল রেখা ভিন গাঁয়ের দিকে চলিয়া গিয়াছে। তারই এক টেরে ইমারতখানা সূর্যের আলোয় ঝলমল করে। মারিয়াম হঠাৎ পিছনে ফিরে বলে, কিলো, এখনো ওইদিকেই চেয়ে আছিস? তোর হলো কি? এই যে চলো ভাবি, এই মাঠে কোনোদিন আসিনি কি না, তাই চেয়ে দেখছি। সব বুঝেছিল। তারপর সে মিষ্টি সুরে হাসিনার গলা ধরিয়া বলে, ভাবের লোকের যদি দেখা পাই, বলো তারে তোমার মতো হৃদয় হেন নাই। 2 হাসিনার বাবার জমি জায়গা 2-1 বিঘা বহুদিন আগে ছিল। নানা বিপর্যয়ে এখন সে খোয়ার। পাতলা চেহারায়, একরাশ দাড়ি মুখে, চোখ দুটো খুব ছোট,
যেন শঙ্খচূড় সাপের চোখ। অদ্ভুত হিংস্রতা তার অবয়বে ফুটে ওঠে, কিন্তু কারো সঙ্গে বিবাদ সে করে না। শ্রমক্লান্ত অবেলায় সে গালিগালাজ করে কেবল হাসিনাকে, অথবা হাসিনার অনেক ছোট ছেলে আর মেয়েটাকে ধমকায়। মাজুর বয়স 6, সে হাসিনার বোন। ভাইয়ের বয়স 5, নাম সাহাদ। প্রসবের সময় মা মারা যায়। সাহাদ আজও জীবিত। মাটিতে পড়ার পর সে হাসিনার কোলে উঠিয়াছে। এই দায়িত্ব হইতে তার কোনো রেহাই নাই। বিবাহে কয়েকদিন সে কাছছাড়া হইয়াছিল, কিন্তু স্বপ্নের মতো সে বিবাহের রেস ছিল মাত্র কয়েক মুহূর্ত, কয়েক দিন। সাহাদ আবার হাসিনার কোলে হারানো মাকে খুঁজিয়া পায়। বাবার দিকে চাহিয়া হাসিনার মুখ শুকাইয়া যায়। ছোট একটা ঘরে বাবা তক্তপোষে মাজুকে লইয়া ঘুমায়। নিচে উনুনের এক পাশ রান্নার পর পরিষ্কার করিয়া ঘুমায় হাসিনা, সঙ্গে থাকে সাহাদ। সাহাদও ভারী ম্রিয়মান। হাসিনার নিস্তেজ প্রাণের আবেদন যেন ওইটুকু কচি ছেলের বুকও অধিকার করিয়াছে। রূপকথা শোনার আবদার তার মনে জাগে না, শিশুদের পক্ষে যা স্বাভাবিক। সাহাদ মাঝে মাঝে বিছানায় মুতে ফেলে। মাদুর ভিজিয়া যায়। হাসিনার সে রাত্রে ঘুম হয় না। পাছে কাপড় বদলানোর সময় বাবার ঘুম ভাঙে, তখন জবাবদিহি হইবার সাহস তার নাই। ব্যাপারটা শুনিলে হয়তো ঘুমন্ত সাহাদের হাত ধরিয়া ধুলার উপর ফেলিয়া দিবে। একবার এই কাণ্ড করিয়াছিল তার বাবা। তাই হাসিনা পক্ষী জননীর মতো সবসময় শাবকের উপর ডানা মেলিয়া রাখে, ঝড়ের আক্রোশ আসুক তার উপরে। রাত্রির ক্রূরতা প্রাণরোধী নিঃশ্বাস ফেলিয়া যাক, সে তার কর্তব্যভূমিতে অনড় স্থির। কোনো কোনো রাত্রে হাসিনার বাবা বিছানায় থাকে না। সেদিন হাসিনার আরও কষ্ট হয়। অতন্দ্র চোখের পাতা টনটন করে, তবু ঘুম আসে না। হাসিনা জানে তার বাবা কোথায় যায়। তার বাবা চোর। অবশ্য ছ্যাঁচড়া চোর, গেরস্থর কলামূলা চুরি করে। হাসিনা বাবার নৈশ অভিযানের প্রক্রিয়া ভালোরূপেই বোঝে। প্রথমে সে ডাকে, হাসি, জেগে আছিস? হাসিনা জাগিয়া থাকিলেও জবাব দেয় না। আগে সে উত্তর দিত তখনই, কিন্তু বাবা চট ঝাঁঝালো স্বরে খেঁকাইত, হারামজাদি, ঘুমো না, সকালে কত কাজ মনে আছে? তাই ইদানিং হাসিনা নীরবতা বজায় রাখে। তখন তার বাবা ধীরে ধীরে সন্তর্পণে তক্তপোষ থেকে নামে, তারপর ঘরের ট্যাঁটি খুলে খুব সাবধানে এক লাফে একদমে উঠানে। হাসিনার বাবা কালু ফিরিয়া আসে ভোর রাতে। এতক্ষণ হাসিনার বুক দুরুদুরু করে। ছোট ভাইটাকে আরও বুকের কাছে টানিয়া সে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তার দুই কান সদা জাগ্রত। চৌকিদার প্রহর হাঁকিয়া গেল। তার ডাক নৈশ আকাশ প্রান্তরে মিলাইয়া যাইতেছে। হাসিনার অঙ্গ থরথর করিয়া কাঁপে। কোন দিন বাবা জেলে চলিয়া যাইবে। কিন্তু এমন দুর্ঘটনা কোনো দিন ঘটে নাই। কলা, মূলা, পেঁপে, বনজ শাকসবজি লইয়া কালু বাড়ি ফেরে। হাসিনা সব জানে। দিনে সে এইসব রান্না করে না, বাবার হুকুম। রাত্রে সন্ধ্যা প্রহরের পর সে ভাত চড়ায়। ছোট ভাই বোনদের অনেক রাত্রি খাওয়াই হয় না, তারা ঘুমাইয়া পড়ে। হাসিনা হাজার ক্ষুধায়ও আহার সহজে গ্রহণ করতে পারে না। কালু মিয়ার জন্য অবশ্য কোনো জিনিস ফেলা যায় না। সকালে পান্তা আহারের পর সে জন খাটিতে যায়। হাসিনা নির্বিকার। তার মনের অনুভূতি কোনো অর্থ তার কাছে যেন বহন করে না। প্রকৃতির আশীর্বাদে সে শিরা, রক্ত, ধমনী, পার্থিব ঐশ্বর্য ও নৈসর্গিক সৌন্দর্যের বাণী বহন করিয়া আনে। তার সহজ সরল বিকাশ রুদ্ধ হইয়া গেলে তা দুমড়ানো গোলাপের পাপড়ির মতো সৌগন্ধ শূন্য হইয়া পড়ে, সজীবতা হারাইয়া ফেলে। বাতাসের কাছে তা সৌরভের বার্তা আর পৌঁছাইয়া দিতে পারে না। হাসিনা এই অভিশপ্ত মানবীদের সহযাত্রিনী। রাত্রে বিছানার উপর বসিয়া অন্ধকারে সে চুলের অরণ্যে উকুন বাছে। একটু পরে বিছানায় কাত হইবার সময় তার মনে পড়ে এতক্ষণ তার হাত মাথায় ছিল। পৃথিবীর বুকে এত ঘটনার মিছিল, এত রকমের প্রবাহ দৈনন্দিনতায় হাসিনার কাছে তারা খরস্রোতের মতো বহিয়া যায় মাত্র। মনে কোনো আঁচড় লাগে না। তার বোধশক্তি এখানে পরাজিত। অহেতুকতার ধাঁধার ভিতর জীবনের চাকা অর্থহীন আবর্তনে ঘোরে। বাঁধের কোলে সাদা ইমারত তার চোখের সামনে বারবার হাতছানি টানিয়া যায়। ওই রহস্যপুরীর তরুণ দেশে কারা প্রহরী, কাদের আভাসভূমি ওই দেশ। সেখানে কি মানুষ থাকে যাদের জীবনে দুঃখের ছায়া পড়ে না? মনের গতি সেখানে হয়তো অব্যাহত। নিস্তেজ, নিয়মান এক রকমের অস্পষ্ট অনুভূতির সাহায্যে হাসিনার মনের কলকবজা চালু হয়। তার ব্যক্তিত্ব এখানে গৌণ। সামগ্রিক একটা পরিবেশে সে শুধু যন্ত্রের বেষ্টি মাত্র।
গ্রামের সৌধবিলাসিনীদের সে দেখিয়াছে, তাদের চুল, পরিধেয়, অবয়ব, জীবনযাপনের ধারাই স্বতন্ত্র, তবু রহস্যের আবেশ সে কোনোদিন খুঁজিতে চেষ্টা করে নাই। আজকের দেখা সাদা বাড়িটার অনুষঙ্গ এমন ধাঁধার কৌতূহল মনের মধ্যে ডাকিয়া আনে কেন? হাসিনার কাছে এসব প্রশ্ন জাগে না। কোনোদিন জাগিলেও সে আরও নিস্তেজ হইয়া পড়িত। তার বাবা কালু সেদিন মাঝরাত্রে বিছানা পরিত্যাগ করিয়াছে। হাসিনা তার গতিবিধি দেখিয়াছে, কিন্তু সাড়া দেয় নাই। কালু চলিয়া যাবার পরও তার মনে দুর্বার সাহস জাগে। এই বাড়ি ঘরদোর ফেলিয়া চলিয়া যাওয়ার দুঃসাহস। তক্তপোষে মাজু উসকুস করিতেছিল, বোধহয় মশা কামড়াইতেছে। হাসিনা তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ছেঁড়া গামছা দিয়া সে ঝটকা দিল কয়েকবার। বর্ষার জমা পানিতে এবার মশা খুব বাড়িয়াছে। হাসিনা মাজুর কাছে শুইয়া পড়িল, একটা ছোট জানালা সম্মুখে। কালু এইমাত্র গেল। কোন দিকে গেল? হাসিনা তাই দুই চোখের জাগ্রত দৃষ্টি অন্ধকারের বুকে নিক্ষেপ করে। পাতালি বা পথিক আনাগোনার কোনো শব্দ শোনা যায় না। হাসিনার ভয় হয় আবার, বাবা যদি এখনই ফিরিয়া আসে। মাজুর মুখে একটা চুমু খাইয়া সে সাহাদের কাছে ফিরিয়া আসিল। ছোট ভাইটি নির্বিবাদে ঘুমাইতেছে। অনুতাপীদের মনে বিগত কার্যাবলীর ছবি বারবার ভাসিয়া ওঠে। তারা এত অস্বস্তি পায় না হাসিনা যতটা সাদা বাড়ির স্বপ্ন দেখে। চোখ বুঝিয়াও নিস্তার নাই। মন তার কোথায় যে হারাইয়া যায়। ছোট ভাইটা ঘুমের ঘোরে তার কোল ঘেঁষে বিড়বিড় শব্দ করে। হাসিনা তার গায়ে থুককুনি দেয়। বদনজর লাগিয়াছে বোধহয় সাহাদের। একটু পরে হাসিনার ঘুম আসে, কিন্তু জীবনের স্বস্তি নাই তার। বাবার ডাক কানে যায়, হাসি উঠ শিগগির। ধর্মড়িয়ে উঠিয়া বসে হাসি। কি আব্বা? একটা হাঁড়ি বের করে আন, আর একটু পানি। কেন? কালু ভেঞ্চি কাটে। আবার কথার উপর কথা। তন্দ্রাক্লিষ্ট হাসিনা যন্ত্রের মতো পিতার আদেশ পালন করে। কালু গামছার খোঁটে বাঁধা দুটো বড় মাগুর মাছ বাহির করিল। মেঝের উপর পড়িয়া জ্যান্ত মাছ দুটো সাঁতারের চেষ্টা পায়। একরকম খস খস শব্দ হয়। তাড়াতাড়ি মাছ হাঁড়িতে তোল, জিয়ে রাখ। হাসিনা দ্বিরুক্তি করে না। পরে অজানিতেই সে আবার জিজ্ঞাসা করে, কোথা পেলে আব্বা? ফের কথার উপর কথা, বিলে ধরেছি। কালু মিয়া আরও কুঁচো, চুনো, মৌরল্লা মাছ এক গাদা মেঝের উপর ঢালিয়া দিল। হাসিনার সন্দেহ অমূলক নয়। সে জানে বাবা কোনো চাষির মাছ ধরা মুগরি পাং ঝাড়িয়া আনিয়াছে। সকাল না হতে হতে বেছে ফেল মাছগুলো। তখনও সামান্য অন্ধকার আছে। হাসিনা ডিপা জ্বালাইয়া মাছ কুটিতে বসিল। অন্ধকারেই ঘাট হইতে বাছা মাছ ধুইয়া আনিল। হাঙ্গামা তো কম নয়। ঝাল না হয় পরে দেওয়া চলে, আবার নুন মাখানো বাকি। বাড়িতে নুন আছে কি না কে জানে, নচেত পচা গন্ধে ঘর মাত হইয়া উঠিবে। যা হোক, ঘরে নুন ছিল। একটু অস্বস্তি হইতে হাসিনা পরিত্রাণ পাইল। মোরগের ডাক শুরু হইয়াছে। ভোর হইতে আর বিলম্ব নাই। এখন আর শোয়া বৃথা। তবু হাসিনা শুইয়া পড়িল। কালু নাক ডাকাইয়া ঘুমাইতেছে। বাবার তক্তপোষের দিকে ভয় ভয় দৃষ্টি ফিরাইয়া হাসিনা চক্ষু বন্ধ করিল। দুপুরের পর হাসিনার সামান্য অবসর থাকে। বাবার মুনিশ খাটিয়া ফিরিতে বেলা হয়। ছোট ভাই বোন দুটি খাওয়া দাওয়ার পর খেলা করিতে যায়। কখনো তক্তপোষে তার কাছে শুইয়া নানা রকম প্রশ্ন করে। হাসিনার কিন্তু অস্বস্তি যায় না। চারিদিকে নির্মমতার বেরি। কড়া পড়া হাতের মতো তার হাড়ে কোনো জোর নাই। সব চুরমার করে ফেলবার অদম্য কোনো ইচ্ছা তার জাগে না। যৌবন দেবতা তাকে পথের প্রান্তে বাঁশি মালার মতো ফেলিয়া গিয়াছে। মনও তার কুমিরের উদ্গীর্ণ শিকার। একটা সাদা বাড়ির ছবি সে শুধু আঁকে। নিমজ্জমান ব্যক্তি তৃণখণ্ডে আলো বাতাসে বাইরের পৃথিবী খোঁজে। দুরাশার হাতছানি বাঁচিয়া থাকিবার প্রেরণার কাছেই হার মানে। হাসিনা একটি সাদা বাড়ি দেখিয়া আসিয়াছে। মনের সুরঙ্গে সুরঙ্গে ভিত গাঁথা হয় তার। অস্বস্তি আর অকুলতার বন্যা চোখের পলক শুষ্ক রাখিয়া যায় না। হাসিনাদের বাড়ির পর কয়েকটা ঘেঁষাঘেঁষি পাড়া। উত্তর দিকের মাঠ, এখানে কোনো আভাস ছড়ায় না। দক্ষিণে বাঁধের সর্পিল আকার দেখা যায়। এই বাঁধই উত্তর মাঠ বেষ্টন করিয়া ভিন গাঁয়ের দিকে চলিয়া গিয়াছে। দাওয়ায় বসিয়া বসিয়া হাসিনা বাঁধের অংশ কোনটুকু দেখে। পাড়ার অন্যান্য মেয়েরা আসে। চাষিদের বৌঝিরা অনটনের মুখেও হাসিতে জানে। হাসিনাই শুধু মুখ।
আনমনা সে বসিয়া থাকে। ছোট বোন কোলে উপবেশন করিয়া বলে, বুবু তুমি কি দেখছ? কিছু না, তোর খিদে লেগেছে? কথা সমাপ্ত করিয়াই হাসিনা আবার ভয় পায়। ঘরে বাড়তি খাওয়ার কিচ্ছু নাই। বর্ষার জন্য মুড়ির চাল তৈরি করা কষ্টকর। ভাই বোন দুটি সহজে শান্ত হয় না, তবে তারা বড় লক্ষ্মী, বুবুর কথা শোনে। অবশ্য সবসময় নয়, সাহাদের জিদ আর ঝোঁক একটু বেশি। অবেলার দিকে কালু ফিরিয়া আসে। হাসিনার কাজ তখন খুব বাড়ে। পান হইতে চুন খসিলে সে গালিগালাজ খায়। এই জন্য হাসিনার যত্নের ত্রুটি নাই, কিন্তু আশঙ্কার মধ্যেই সে কাজে অনেক ভুল করিয়া ফেলে। কয়েকদিন পর হাসিনার মন আরও খারাপ হইয়া যায়। বাবা আজকাল রাত্রে বাহির হয় না, দিনেও সময়ে থাকে না। অভাব অনটন রুক্ষ মূর্তি প্রকাশ করে। হাসিনা ভাবে বাঁধের কোলে সাদা বাড়ির কথা। জীবনে এমন দিন কি তার আসিবে? এমন কপাল হইবে তার? ওই সৌধের কক্ষে যদি সে জীবনযাপন করিতে পাইত। আনন্দিত হয় হাসিনা, যেন তার নতুন জীবন আরম্ভ হইয়াছে। বাস্তবের কঠিন আঘাত তার চেতনাকে অন্য স্রোতমুখী করে। হাসিনা মারিয়ামের বাড়ি যায়। কি গো ভাবি, কি করছ? মারিয়াম খেজুর পাতার একটা চেটাই বুনিতেছিল। বসো, দেখছো হাতে কাজ। হাসিনা বসে না, বলে, আজ উত্তরের মাঠে যাবে? আমাদের ঘরে সব বাড়ন্ত। না, আজ সময় নেই। ওই মাঠে কি তোর জান পড়ে আছে নাকি? হাসিনা ম্লান মুখে বলে, না গো ভাবি, একবার চলো না, একা অত বড় মাঠে যেতে ভয় লাগে। আজ যেতে পারবো। হাসিনা ম্লান মুখে ফিরিয়া আসে। সত্যই ঘরে আজ ব্যঞ্জন বাড়ন্ত। বাবা রাত্রে কোথাও যায় নাই। মাজু আর সাহাদ উঠোনে খেলা করিতেছিল। হাসিনা তাদের ডাকে, দুজনেই ছুটিয়া যায়। কি বড়বাবু, আজ আমার সঙ্গে মাঠে শাক তুলতে যাবি? দুজনেই খুব খুশি, কিন্তু মাঠের দূরত্ব তারা জানে না। হাসিনা এই কচি দুটো ছেলের সঙ্গে মাঠে যাওয়ার দুঃসাহস রাখে। তবে তিনজনেই যাই চল, এসে রান্না হবে। তিন ভাই বোন উঠান হইতে নিচে নামিল। তাদের বাড়ির পরে মাইতিদের পাড়া। এই পল্লী ছাড়াইয়া তারা আরও কিয়দ্দূর আসিয়াছে। ছাগল আর বাছুর গরুর হাম্বা রব আসে চারিদিক হইতে। হাসিনা আকাশের দিকে তাকায়। মাঠের উত্তর কোণে বৃষ্টি নামিয়াছে। বাতাসে বৃষ্টি ছুটিয়া আসিতেছে। এক নিমেষে আকাশ অন্ধকার হইয়া গেল। হাসিনা সাহাদকে কোলে করিয়া বলে, মাজু জলদি বাড়ি চল, দৌড়ো, না হলে ভিজে যাব। বাড়ি পৌঁছিবার আগেই জোরে বৃষ্টি নামিল। তিন ভাই বোন ভিজিয়া গেল। হাসিনা ভাই বোনের গা মুছিয়া দিল। তাদের বয়স কম, তারা উলঙ্গ থাকিতে পারে। হাসিনার অন্য একটি ছেঁড়া শাড়ি সকালে থালা বাসন মাজার সময় ভিজিয়া যায়। সে ভিজা কাপড়েই রহিল। মাজু বলে, বুবু তুমি ভিজা কাপড়ে থাকলে তোমার যে অসুখ করবে, জ্বর হবে। না, আমার অসুখ করে না। সাহাদ বলে, ও কথা মুখে আনতে নেই মাজু। এখনই হাতে কোনো কাজ নাই। ভিজা কাপড় নিংড়াইয়া হাসিনা একটা পিঁড়ির উপর বসিল। দুই কচি ভাই বোন তার দুপাশে দাঁড়াইয়া। ঝমঝম বৃষ্টি নামিয়াছে। দাওয়ার ওপারে সড়কের পর মাঠ আরম্ভ হইয়াছে। ঝরঝর নিনাদে ব্যাঙের ডাক দুরাগত মনে হয়। সাদা কুয়াশার পর্দা শুধু তাদের চোখের সম্মুখে। উঠানে একটা জীর্ণ পেঁপে গাছ দোলা খাইতেছে। ওপারে আর কিচ্ছু দেখা যায় না। সাহাদ দাপাদাপি করে দাওয়ার উপর। মাজুও তার সঙ্গে চিৎকার করে, এই বৃষ্টি ছেড়ে যা, লেবু পাতায় গরম চা। হাসিনা ফ্যাকাশে মুখে বাহিরে দৃষ্টি মেলে শুধু। শূন্যতার ওপারে বাঁধের কোলে বিধাতার গড়া নিকেতন তার জন্য অপেক্ষা করিতেছে। রাজহংসের মতো অগ্নির অভিষেকে মৃত্যু সঙ্গীত শোনা যায় অবেলার বর্ষণ মুখর প্রহরে। দহন ক্লান্ত বনের উপর তুষার ধবল মেরু প্রান্তর রচিত হইতেছে। বৃষ্টির ছায়ায় কেবল কিছুই দেখা চলে না। 3 কয়েকদিন পর গভীর রাত্রি। কালু ঘরে ঢুকিয়া বলিল, মা হাসিনা ঘুমোচ্ছ? হাসিনা জাগিয়াছিল। বাবার ডাকে সে সাড়া দিল না। সত্যই কি তার বাবা ডাকিতেছে? এমন আদর বিগলিত কণ্ঠ, মা হাসিনা। কালু মিয়া আবার ডাকিল, মা হাসিনা। হাসিনা সাড়া দিল, কি আব্বা? একবার উঠে পড় মা, কাজ আছে। হাসিনা তাড়াতাড়ি বাবার সম্মুখে আসিয়া দাঁড়াইল। আমার সঙ্গে একটু বাইরে যাবি মা?
হাসিনা ইতস্তত করিতেছিল। কোথা এত রাত্রে বাবা? ভয় পাস নে মা, আমার সঙ্গে আয়। হাসিনার ভয় হয় বই কি, বাবার স্বভাব সে জানে। চোরের সঙ্গে রাত বিরেতে ভয় লাগা স্বাভাবিক, চোর জন্মদাতা হইলেও। হাসিনার বিশ্বাস হয় না তার বাবার কণ্ঠ এত মোলায়েম। সে পিতার অনুসরণ করিতে লাগিল। পৈঠা বাহিয়া তারা দুইজনে ভিটার উপর হইতে নামিয়া গেল। বর্ষাকাল, পায়ে সবসময় কাদা লাগে। হাসিনার গা ছমছম করে। দুদিন আগে মারিয়ামের সঙ্গেই সে উত্তর মাঠে গিয়েছিল। বুক ভরিয়া সে একটি মাত্র কামনা পোষণ করিয়াছে, একদিন ওই শ্বেত সৌধের নিকট যদি সে যাইতে পারিত। অন্ধকার চারিদিকে, মাঠের স্বপ্নে তার গা আরও রোমাঞ্চিত হয়। চারিদিকে রোয়া ধান, বৃষ্টির পানি জমিয়া রহিয়াছে। পা দেওয়া মাত্র চাবাং শব্দ হইল। কালু ফিসফিস করিয়া বলে, হাসিনা মা, আস্তে পা ফেলো, কেউ না শোনে। হাসিনা আরও ত্রস্ত। সে কি বাবার চৌর্য সহকারিনী আজ? এমন চুন্নির কাজ শেষ পর্যন্ত সে গ্রহণ করিল। ধান জমির পথ কয়েক মিনিটে শেষ হইয়া গেল। তবে এবার পথ ভয়ানক পিচ্ছিল। আকাশে তারকারা মিটমিট করে। কালু হাসিনাকে বলে, মা, আমাকে তোদের ভারী ভয় আর ঘেন্না না? না আব্বা। বুঝেছি, আমি চুরি করি, আব্বা বলতে লজ্জা হয়। কালু মিয়া থামে, তারপর হাসিনার সন্নিকট হইয়া বলে, অনেক খেটেছি, সারা জীবনে দুনিয়ার কোনো বদ কাজে ছিলাম না, কিন্তু খেতে পড়তে পেলাম কই? তোদের নিয়ে সারা জীবনই এই টানাটানি, তার চেয়ে। কালু মিয়া হঠাৎ চুপ করে। কথা তার মিথ্যা নয়। সাধুতা যদি জীবনের অনিশ্চয়তা ডাকিয়া আনে, আর চৌর্যবৃত্তি অনিশ্চয়তা ডাকিয়া আনিলেও তার মাত্রা কম, তাহা হইলে সাধু সাজিয়া লাভ কি? কালু মিয়া বলে, মা, আর বেশি দিন নয়। হাসিনা ভয় পায়। বাবা কি তবে জেলে যাইবে? ঘাত আর দাঁও পেয়েছি, আর 2 মাস পরে তওবা তওবাস্তফের করে ছাড়ব। কালু মিয়া কথা শেষ করে চাপা গলায় বলে, খুব সাবধানে, আর বেশি দেরি নেই। হাসিনা ভ্যাবাচাকা খায়। ভয়ে তার সর্বাঙ্গ কাঁপে। শুধু পিতার আদেশের জন্য সব কিছু সে পালন করিয়া যাইতেছে। কেউ হঠাৎ ডাক দিলে সে বোধহয় মূর্ছা যাইত। জল জাঙালের পথ ভাঙিয়া একটি সরু খালের মুখে তারা দুইজনে দাঁড়াইল। বাবলা গাছের ডালে বাতাসের সনসন রব শোনা যায়। খালে একটা ছিপ ডিঙি। কালু মিয়া বলিল, আর হাঁটতে হবে না, নৌকার কাছে চলো। হাসিনা নৌকার নিকট আসিলে কালু মিয়া নৌকার খোল হইতে এক কাঁদি কলা বাহির করিয়া বলিল, তুই এটা নে মা, তাই তোকে আনা। কালু মিয়া নিজে একটা বাক্স খালের কিনারায় নামাইল। হাসিনা, একটু দাঁড়া মা। হাসিনা ভারী কলার কাঁদি লইয়া পিতার গতিবিধি লক্ষ্য করিতেছিল। হঠাৎ নৌকা ডোবার ভরভর শব্দ শোনা গেল। কি করছো বাবা? চুপ কর, নৌকাটা ডুবিয়ে দিচ্ছি এখন, কাল রাত্রে আবার ঝেড়ে তুলতে হবে। হাসিনা ভয়ে জড়সড় হয়। বাক্স মাথায় কালু মিয়া বলে, এবার চটপট নে মা। দুইজনে আবার চলা শুরু করে। অন্ধকারে পথ চেনা যায় না। হাসিনা এই অঞ্চল চেনে, কিন্তু এই গভীর রাত্রে সে দিশাহারা। বাবার অনুসরণ ছাড়া তার উপায় নাই। বাড়ির নিকটে আসিয়া আবার বৃষ্টির জল ভরা ধান জমি পার হওয়ার সময় হাসিনা উফ শব্দ করিয়া উঠিল। ঝপাস শব্দ হইল পানির উপর। কলার কাঁদি তার হাত হইতে পড়িয়া গিয়াছে। কি হলো হাসিনা? চাপা গলায় হাসিনা ডাকে, আব্বা, আমার পায়ে খেজুর কাটা ফুটেছে। আবার উফ শব্দ করে সে। কালু মিয়া ডাকে, চলে আয়, ডাঙায় উঠে দেখব। হাসিনার সমস্ত কাপড় ভিজিয়া গিয়াছিল। ডাঙায় উঠিয়া সে পায়ের তলায় হাত বুলাইতে লাগিল। 2-3টি শাল কাঁটা। আল নষ্ট হয় বলিয়া চাষিরা এমন কাঁটা দিয়া থাকে। কালু মিয়া রাগান্বিত হয়। এই জন্য মেয়ে ছেলে নিয়ে বেরোতে নাই। কই, আমার পায়ে তো কিছু ফুটল না। মেয়ের পায়ের দিকে হাত বাড়ানো মাত্র হাসিনা বলিল, আব্বা, মাফ করবেন, আমি তুলে ফেলেছি, একটা ভেঙে গেল, আমার পায়ের ভিতর একটু থেকে গেছে। ও থাক, তাড়াতাড়ি বাড়ি চল, গিয়ে আলোয় দেখা যাবে। ভারী কলার কাঁদি। হাসিনার কষ্ট হয়। এতদূর পথ যে সে নিজেকে বহন করে আনিয়াছে, তাই সৌভাগ্য। কত রাত্রি কে জানে। পেঁচকের দল তালগাছের মাথায় বোধহয় প্রহর ডাকিতেছে। প্রহরের কোনো ঠিকানা নাই হাসিনার কাছে। সেই দিন রাত্রে হাসিনার পা টনটন করিতেছিল। সকালে ব্যথা আরও বাড়িয়াছে। পায়ের পাতার উপরেও সামান্য ফুলিয়াছে। কালু মিয়া বলিল, একটু সেঁক দে মা। কাঁটা সামান্য ছিল, বাহির করাইবার সময় কিছুই দেখা গেল না। কালু মিয়া তাই নিশ্চিন্ত।
কিন্তু সে জানে খেজুর কাঁটা কখনো এক জায়গায় থাকে না। হাসিনা পিতার আদেশ পালন করিয়াছিল, কিন্তু কোনো সুফল দেখা গেল না। পরদিন তার পা ক্রমশ ফুলিতে লাগিল, যন্ত্রণাও সেই রূপ। পায়ের তলায় একটা ক্ষতমুখ দেখা গেল। কালু মিয়া আজকাল সকলের উপর সদয়। চাল, ডাল, মাছ, তরকারি বাজার হইতে নিয়মিত আসে। কিন্তু হাসিনার জন্য সকলে বিব্রত। মাজুরও মনে সুখ নাই। সাহাদ বাহিরে গেলেও আবার বুবুর কাছে ফিরিয়া আসে। আরও দুদিন পর হাসিনার পা উড়ু পর্যন্ত ফুলিয়া উঠিল, যেন বেরি বেরি রোগী। পায়ের যন্ত্রণা সে দাঁতে দাঁত চাপিয়া সহ্য করে। রাত্রে বেশি আহাউহু শব্দ করে না, পাছে বাবার ঘুম ভাঙে। কিন্তু পরদিন হইতে ভয়ানক বিপদ দেখা গেল। হাসিনার মতো শক্ত মেয়েও চিৎকার করিতে আরম্ভ করিল। কবিরাজ ও পাড়ার বর্ষিয়ানদের উপদেশ মতো ওষুধ লাগানোর কোনো ত্রুটি ছিল না। গ্রাম্য ঔষধ অবশ্য। কালু মিয়ার জীবনে নতুন বিপত্তির সংগ্রাম। অসুখ বিসুখ তার বরদাস্তের বাইরে, তবু এই কচি শিশুদের জন্য তার মায়া হয়। হাসিনাই তো তাদের জীবনদাত্রী। পুরুষেরা কি ছেলে মানুষ করিতে পারে? হাসিনা অবশ্য তার দায়িত্ব এড়ায় নাই। তার যন্ত্রণা একটু সেঁক তাপে উপশম হইলে সে রান্না করিতে বসে। মাজু সাহাদের মুখে তা না হইলে অন্ন উঠিবে না। উত্তাপের মুখে হাসিনা ঘামিয়া উঠে খোঁড়া পা একদিকে লম্বা করিয়া কোনো ক্রমে রান্না সারে। ছোট ভাই আর বোন সাহায্য করে। হাঁড়ি নামাইবার সময় সাহাদ আসে। হাসিনা বলে, সোনা দেখো যেন ভেঙে ফেলো না। না বড়বাবু। হাসিনা বিপদের মুখেও ম্লান হাসি হাসে, কিন্তু বিপদের মেঘ আর কাটে না। তার পা আরও ফুলিয়া উঠিল, ঘাও সেই পরিমাণ বাড়িয়াছে। কালু মিয়ার আর কোথাও বাহির হইবার পথ নাই। রান্না করিবার জন্য তার সাহায্যের প্রয়োজন হয়। হাসিনা ক্রমশ অকেজো হইয়া পড়িতেছে। কবিরাজ ও পাড়ার অন্যান্য লোকেরা প্রমাদ গুনিল। হাসিনা তবু কাজ করিতে পশ্চাৎপদ হয় না। বেদনা উপশম হইলেই সে রান্নায় সাহায্য করে। শুইয়া শুইয়া আলু ছেলা ইত্যাদি কাজে রত হয়। সেদিন সন্ধ্যায় হাসিনা চুলার কাছে দুই পা মিলিয়া বসিয়া আড়ভাবে রান্না করিতেছিল। বড় ব্যথা পায়। যন্ত্রণার আকস্মাৎ ঝিলিক সে দাঁত চাপিয়া সহ্য করে। সাহাদকে সে বলিল, একটি পানি আনো তো সোনা ভাই কলসি থেকে। সাহাদ পানি আনিতে গিয়া কলসি ভাঙিয়া ফেলিল। হাসিনা চিৎকার করিয়া ডাকে, এদিকে আয় শুয়োর, এদিকে আয়। সাহাদ বুবুর কথা অমান্য করে না। বড় বিরক্তি আজ হাসিনার মনে। সে চুলায় জাল দেওয়ার একটা কঞ্চি লইয়া সপাং সপাং শব্দে সাহাদের পিঠে চাবুক মারিতে লাগিল। ও গো মা গো, গেলাম গো। সাহাদ কাঁদে। হাসিনার কঞ্চি ভাঙিয়া গেলে সে থামিল। এমন নিষ্ঠুরতা নির্মমতা কোথা হইতে আসিল হাসিনার বুকে? সাহাদ রাগে উঠানের অন্ধকারে নামিয়া পড়িল। তোমার কাছে আর থাকবো না বুবু, মা মাগো। হাসিনার কানে মা শব্দ তীরের মতো বিদ্ধ হয়। সমস্ত শরীর তার থরথর করিয়া কাঁপে। বুবুর মূর্তি দেখিয়া মাজু জড়সড় হইয়া দাঁড়িয়েছিল। হাসিনা তাকে বলে, যা ডেকে আনোকে। আঁধারে কোথায় গেল? উঠলে আমি রক্ষে রাখবো না। সাহাদ একটু ভীতু। সে অন্ধকারেই উঠোনে বসিয়া ফুপাইতেছিল। মাজু আসিয়া টানা মাত্র সে সুরসুর করিয়া তার অনুসরণ করিল। ঘরে ঢুকিয়া সে বুবুর দিকে তাকায় না। হাসিনা ডাকে, আয় সাধু। তারপর সে নিজেই হাউ হাউ করিয়া কাঁদিতে আরম্ভ করে। মা গো মা, আমাকে কোন সাগরে ফেলে গেলে? সাহাদ বুবুর কাছে গিয়া বসে। হাসিনা দুই হাতে তাকে জড়াইয়া কাঁদিতে থাকে। অশ্রুতে চুম্বনে সে ছোট ভাইটার মুখ ছাইয়া ফেলে। আমার উপর রাগ করবি না বল? হাসিনা জিজ্ঞাসা করে। পিঠের উপর কয়েক জায়গায় ফুলিয়া গিয়াছিল। হাসিনা হাত বুলায়। তারপর অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, মাজু তেলের শিশিটা আনতো। মাজু তেল আনিয়া দিল। হাসিনা তেল মাখাইতে থাকে। অশ্রু আর রোদ মানে না। সাহাদ হঠাৎ ফোঁপায়, কথা বলে না। হাসিনা অজস্র চুমু খায় তাকে। নিজের পায়ের যন্ত্রণা সে যেন বিস্তৃত হইয়াছে। মাজুও হঠাৎ ফোঁপাইয়া কাঁদিতে থাকে। হাসিনা তাকে দুই হাতে টানিয়া নিজের কাছে বসায়। তারপর বলে, মাজু, আমি মরে গেলে কখনো কাঁদিসনি। তোদের এত মারধর করি। থমথম করে রাত্রির স্তব্ধতা। বিশ্বে সাম্রাজ্যের উত্থান পতন ঘটে। ইতিহাসের পাতা তার আঁচড় ধরিয়া রাখে। মানুষের সুখ দুঃখ বেদনার ইতিহাস বায়ু তরঙ্গে ভাসিয়া বেড়ায়। হৃদয়ের ঐতিহাসিক হয়তো আজও পৃথিবীতে আবির্ভূত হন নাই। পাড়াগাঁর একটি খোড়ো ঘরে নাটক অভিনীত হইতে থাকে। এত দ্রুত তার দৃশ্যের পরিবর্তন চোখ সে ঝলক সহ্য করিতে পারে না। একটু পরে আসিল সাহাদের বাবা। হাসিনা যন্ত্রণায় ছটফট করিতেছিল। মাজু বাবার কাছে ছুটিয়া গেল।
আব্বা, দাদাকে খুব মেরেছে বুবু। কেন? কলসি ভেঙেছে যে। কালু মিয়া হাসিনার কাছে তীর বেগে গিয়া দাঁড়ায়। হারামজাদি, মরতে বসে এত দূর? তোর জন্য আমার সব নষ্ট হলো কদিনে, আরও কদিন তার জন্য অপেক্ষা করতে হবে কে জানে। তোর এত বাড়াবাড়ি! এ কি বাবার কণ্ঠস্বর? সেদিনের রাত্রির কথা মনে পড়ে। কি সুযোগ বাবা হারাইয়াছেন? হাসিনা কোনো জবাব দেয় না। উবুর হইয়া মাটির উপর অব্যক্ত বেদনায় সে মুখ ঘষিতেছিল, চোখে অশ্রু, কোনো বাধা মানে না। এত বাড়াবাড়ি হারামজাদি! বাবার কণ্ঠ হৃদয় জীর্ণ করিয়া চারিদিকে প্রতিধ্বনিত হয়। মূর্ছিত উন্মাদের মতো হাসিনা কাঁদে। কান্নার জমাট বাষ্পের দল আজি নিঃশেষে মুক্তি চায়। সেই রাত্রে কালু মিয়া, সাহাদ, মাজু আহার করিল একসঙ্গে। হাসিনার সঙ্গে কেহ কথা বলিল না। তার কোনো প্রয়োজন আছে কেহ জিজ্ঞাসা করিল না। বাবার কাছে প্রহৃত সাহাদ সহজেই ঘুমাইয়া পড়িল। 4 পরদিন হাসিনার অবস্থা দেখিয়া কালু মিয়া শঙ্কিত হইল। পাড়ার কয়েকজন লোকসহ একজন ডাক্তার আসিয়াছিল। সকলেই বলিল, একে এখনই ডিস্ট্রিক্ট বোর্ডের হাসপাতালে পাঠানো উচিত, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। হাসিনার চিৎকার করিবার ক্ষমতা লোপ পাইয়াছে, মাঝে মাঝে কাতরায় মাত্র, তাও নিস্তেজ কারানি। 2 মাইল পথ পালকি ছাড়া হাসিনাকে বহন করিয়া লইয়া যাওয়া অসম্ভব। কালু মিয়ার হাতে আজ কানাকড়ি পর্যন্ত নাই। কালু পাড়ার কয়েকজন লোকের শরণাপন্ন হইল। সকলের একমত, সময় বেশি নেই, পালকি ডাকতে সময় লাগবে, বেহারা পাওয়া যাবে কি না কে জানে। তার চেয়ে বাঁশের একটা খাট করে তক্তা বিছিয়ে আমরাই পৌঁছে দিয়ে আসি। মফিজ, রোয়াজ এবং আরও কয়েকজন কালু মিয়ার জ্ঞাতি এই বিপদে সাহায্য করিতে রাজি হইল। তখনই বাঁশের খাট তৈরি সম্পন্ন হইল। 7-8 জন জোয়ান কিষানপল্লীর ছোকরা এই সঙ্গে আসিয়া জুটিল। হাসিনা প্রায় অচেতন, শুধু দৃষ্টি তার সজাগ। মাজু, সাহাদ কিছু বুঝিতে পারে না, কোথায় কি যেন ঘটিতেছে। খাট কাঁধে সবাই যখন ভিটা হইতে নামিতে লাগিল, তারা দুইজনে ধুলার উপরে গড়াগড়ি দিতে আরম্ভ করিল, বুবুকে রেখে যাও, বুবু, বুবু। শিশুবুকে আল্লাহ এত অগাধ অকুলতা দিয়েছিলেন, হাসিনার কানে ওই ডাক পৌঁছাইয়াছিল কিনা কে জানে। অপারেশনের 3 দিন পর হাসিনার চেতনা সঞ্চার হইল। কোথায় আসিয়াছে সে? তার পাশে আরও 2-3 জন রোগী। দোতলা একটা ঘরে হাসিনা শুইয়া আছে। দূরে মাঠ দেখা যায়। শুধু মাঠ নয়, তাদের গ্রাম। একটা বড় অশ্বত্থ গাছ গাঁয়ে প্রসিদ্ধ, তারই প্রতিচ্ছবি তো দূরে আজ। হাসিনার পায়ের ফোলা কমিয়াছে, কিন্তু যন্ত্রণার উপশম হইয়াছে সামান্য। কোথায় এসেছি মা? পাশের খাটে শোয়া একটা মেয়েকে সে জিজ্ঞেস করে। এই তো বালিপুরের হাসপাতাল। মেয়েটা জবাব দেওয়ার পর সান্ত্বনার সুরে বলে, কেমন আছো? হাসিনা জবাব দেয়, ভালো। ওই গাঁয়ের নাম কি? হরিরামপুর। মেয়েটি জবাব দিল, তাদেরই গ্রাম। তবে সে সাদা বাড়িতে আসিয়াছে, তার সেই আরাধ্য আবাসে। কিন্তু এটা হাসপাতাল। চারিদিকে সাদা চুনকাম করা দেওয়ালে আনন্দের আভাস বহিয়া আনে। দুঃখের পাথারে আনন্দের বার্তা মনের চতুর্দিকে শক্তির বিদ্যুৎ সঞ্চার করে। হাসিনার মনে হয় তার ব্যথা যেন ক্রমশ কমিয়া আসিতেছে। সাদা বাড়ির অধিবাসিনী সে। মানুষ এই রাজ্যে বাস করে, তার মতো রক্তমাংসের মানুষ। একটু পরে ডাক্তার আসিল, বয়সে বৃদ্ধ। কেমন আছো মা? ভালো আছি ডাক্তারবাবু। তাড়াতাড়ি সেরে ওঠো, আগে হাসপাতালে আসতে হয় তো। তোমাদের গাঁ থেকে তো এই সাদা বাড়ি দেখা যায়। প্রথম দিন যখন পায়ে কাঁটা ফুটে তখনই যদি আসতে। 5টা মাত্র বেড দোতলায়, নিচে 10টি, মোট 15টি বেডের হাসপাতাল। ডাক্তারবাবু অন্য রোগী দেখিতে অগ্রসর হইলেন। হাসিনা ভাবে, এমন ঘরে মানুষ বাস করে, তার মতো মানুষ। 2 চোখ তার পানিতে চকচক করে। দুপুরবেলা কালু মিয়া হাসিনাকে দেখিতে আসিল, সঙ্গে মাজু। মাজু হাসিনার জন্য বাড়িতে ভারী কান্নাকাটি করে, তাই সে সঙ্গে আসিয়াছে। যন্ত্রণা এখন অনেকটা কমিয়াছে বলিয়া মাজুর সঙ্গে হাসিনা নানা আলাপ করে, তার কালো চুলে হাত বোলায়। বিদায়ের সময় সে আবার কান্নাকাটি আরম্ভ করিল। মাতৃহীন ছোট বোনটিকে দেখিয়া হাসিনা আনন্দিত হইয়াছিল। ছোট ভাইটির কচি মুখ স্মরণে আঁচলে মুখ ঢাকিয়া সে নিঃশব্দে কাঁদিতে লাগিল। সেদিনের রাত্রির নির্মম ঘটনা তার বুকে দুর্দম প্লাবন সূচনা করে। অনেক দূর অবধি মাঠ দেখা যায়। রাত্রি আর দিনের মিছিল ভারী ভালো লাগে এই জায়গায়। মাজুর কথা ভাবিয়া
হাসিনার মন আবার খারাপ হইয়া যায়। কয়েকদিন পর কালু মিয়াকে আবার হাসপাতাল প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইতে হইল। সঙ্গে তার মফিজ, রেয়াজ, আরও কয়েকজন জওয়ান। হাসিনাকে পাটায় তুলিয়া গাঁয়ে লইয়া যাইতে হইবে। দুদিন আগে তার খুব জ্বর দেখা যায়। এখন গাঁয়ে বসন্ত দেখা দিয়াছে। হাসপাতালের পিয়ন খবর দিয়াছিল বসন্ত রোগী হাসপাতালে রাখা চলে না। হাসিনা পাটাতনে শুইয়া পড়িল। জ্বর এখনও সামান্য আছে। গায়ে বসন্তের গুটি উঠিয়াছে, কিন্তু বেশিরভাগ গুটি ঠিকমতো উঠিতেছে না। ডাক্তার তাই খুব সাবধান হইতে বলিয়াছেন। বাঁধের উপর উঠিয়া কালু মিয়া আকাশের দিকে 2 হাত তুলিয়া বিড়বিড় করিয়া কি যেন বলিল। সে ফরিয়াদ করিতেছে। সঙ্গীরা কেহ তাকে খাট বহিতে দেয় নাই। পাটাতনের উপর হাসিনা গঁ গঁ শব্দ করিতেছিল। চেতনা তার সম্পূর্ণ নাই। পাটাতনে শুইয়া অবোধ দৃষ্টি দিয়া হাসিনা সম্মুখে দেখিতে লাগিল। সাদা বাড়িটা ঝলমল করে দূরে। সে গ্রামে ফিরিতেছে, এ চেতনা সে বিস্মিত হয় নাই। বিরাট মাঠের মধ্য দিয়া কয়েকটি লোক খাট বাহিয়া ধীর পদে চলিতেছে। কাতর বেদনায় হাসিনা প্রাণদীর্ণ শব্দ করে। মাথার উপরে তার অবেলার আকাশ শুধু। বাহকেরা কেহ কোনো কথা বলে না। মানুষের উপর বিপদ এমনি করিয়া আসে না, এই বিষয়ে তারা হয়তো চুপ করিয়া থাকে। 1/2 মাইল চলার পর রেয়াজ বলে, একবার নামাও খাটটা, মেয়েটা গোঙাচ্ছে। মফিজ বিরক্তি করিল না। আল্লাহর ইনসাফ দেয়, মা মরা অনাথ মেয়ে, তার উপর। রেয়াজ কালু মিয়ার দুরাত্মীয়, ভাই সম্পর্কীয়। চাষিদের মধ্যে তার সুনাম আছে, বিপদে সে কাউকে হতাশ করে না, কিন্তু সেও দিনাতিদিন। রেয়াজ খাট নামাইয়া হাসিনার কাছে গিয়া ডাকিল, ও মা, দেখ দেখিন কোথায় এসেছি। রেয়াজ হাসিনার গায়ে হাত দিল। ঠান্ডা নিঃসার। চোখের পাতার দিকে সে চাহিয়া দেখিল, দৃষ্টি ঘোলাটে। আরও নিরীক্ষণ করিল সে। আঁখি তারা নিস্পন্দ। উন্মুক্ত দৃষ্টি, প্রসারিত পদ্ম হাসিনা চাহিয়া আছে নীল আকাশের দিকে। আল্লাহর নীল নীল দিগন্ত বিস্তৃত আকাশ। চক্ষু মুছিতে মুছিতে রেয়াজ রুদ্ধকণ্ঠে কহিল, কালু ভাই, ওর চোখের পাতাটা বন্ধ করে দাও। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন শওকত ওসমানের ছোট গল্প সাদা ইমারত। গল্প এবং পাঠ কোনটি কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রিপশান ইত্যাদি করে নিন। যথাবিহিত এবং স্বনির্বন্ধ অনুরোধ রইল। গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী পর্ব নিয়ে চলে আসবো আবার যথাসময়। ততদিন পড়ায় থাকুন, শোনায় থাকুন, ভাবনায় থাকুন। আজ আসি তাহলে।